আমি তুমি করে বলি, হ্যাঁ? বয়সে তো আমার না না, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে কমফোর্ট ফিল হয় আপনি আমাকে সেভাবেই ডাকতে পারেন। থ্যাঙ্কস। আসলে মন খুলে কথা বলাটাই আমার ক্রাইসিস। আমি সাইকিয়াট্রিস্টও দেখাচ্ছি, ট্রিটমেন্ট চলছে। উনিও আমাকে বলেছেন মন খুলে কারোর সাথে কথা বলতে, কিন্তু মানুষ কোথায় পাবো, কে শুনবে কথা? আমি শুনবো আপনার কথা। প্রত্যেকের গল্প মন দিয়ে শোনাই আমার কাজ, এটাই জব আমার। আপনি আপনার হাজবেন্ডের কথা বলছিলেন, তারপর কি হলো? হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি ফ্যামিলির অমতে গিয়ে মইনকে বিয়ে করে ফেললাম। ওদের বাসার সবাই আমাকে খুব আদর করত, কিন্তু আমি খুব আড়ষ্ট থাকতাম। আমার শ্বশুর বাড়িটা ছিল এল শেপের, ওটার এক পাশে ছিল আমার আর মইনের সংসার। ওদের যৌথ পরিবার। তো আমি আস্তে আস্তে ওই যৌথ পরিবারটার সাথে মানিয়ে নিয়েছিলাম, সব কিছুই খুব ভালো চলছিল। সারাদিন বাইরে থাকতো মইন, কিন্তু ওর ভালোবাসার কোনো কমতি ছিল না। তারপর? একটা ঝড় এসে সব কিছু এলোমেলো করে দিল। রোড অ্যাক্সিডেন্টে মইন মারা যায়। সরি। হ্যাঁ বলো। ও চলে এসেছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই আমাকে না এখনই যেতে হবে। আচ্ছা, আমরা কি এই কথাগুলো আরেকদিন বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট যেদিন বসবেন তার আগের দিন আমাকে জানিয়ে দিন। আচ্ছা, তোমার পেমেন্টটাকে আমি আজকে দিয়ে দিব? না না, আজকে লাগবে না। আপনি নেক্সট যেদিন আবার বসবেন না, সেদিন একসাথে দিলেই হবে। ঠিক আছে, আজ উঠি তাহলে। হ্যাঁ, হ্যাঁ? sure. আচ্ছা। হ্যালো। হ্যালো, আপনি আসছেন তো? জি জি, আমি 11টার মধ্যে চলে আসতেছি। প্লিজ, খুব ভালো হয়। জি জি জি, থ্যাংক ইউ। ফাইন।
গুড মর্নিং বড় চাচা। গুড মর্নিং। আজকে কজন? দুজন। ছেলে নামে? সেটা তো বলা যাবে না বড় চাচা। এই, তোমাকে আমি বলেছি না আমাকে বড় চাচা বলে ডাকবে না? তাহলে কি রাখবো, ছোট চাচা? আরে চাচা ডাকলেই তো হয়। এই বাড়িতে আর কেউ আছে আমি ছাড়া? হ্যাঁ, শুধু চাচা ডাকবে। আমি বুঝতে পারছি না এই ছোট বড় আসলো কোত্থেকে। এই জন্যই আসলো, যাতে করে আমি বড় চাচা ছোট চাচা ডাকলে আপনার যেন মনে হয় আপনার আশেপাশে কেউ না কেউ আছে। এই ছেলে, পুরোটা জীবন আমি পার করে দিলাম একা একা এই বাড়িতে, হ্যাঁ, আর তুমি আমাকে এই ছোট বড়র গল্প শোনাতে এসছো, হ্যাঁ? আচ্ছা, আপনি কোথায় একা বলেন তো? এই যে পাখিগুলোর জন্য খাবার নিয়ে যাচ্ছেন, তারাও তো আপনার সঙ্গী আছে, আছে না? তা অবশ্য ঠিক। মানুষ মূলত একা, মূলত সে বোঝানোর ভান করে সে একা না, আসলে সে কিন্তু একাই। দারুণ কথা বলছেন। বাকি কথা রাতে এসে শুনবো। এই শোনো, আজকে কিন্তু কচুমুখী দিয়ে ইলিশ রান্না হচ্ছে। আমার জন্য 2 পিস প্লিজ। মোটে মায় রান্ধে না, তরতর পান্তা। ইলিশের দাম জানো তুমি? হ্যাঁ, অমূল্য এই পৃথিবীতে ভালোবাসার কাছে সবই মূল্যবান চাচা। আপনি যে আমাকে ভালোবাসেন সেটা আমি খুব ভালো করে জানি। এই ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না। ওই যে ভালোবাসায় থাকো না, সেটা ভাড়া দেওয়ার সময় হয়ে গেছে। চাচা, পরশু দিনের মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ। ঠিক আছে, দেখা হবে। দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। দাদু, উনি শিমুল, ওনার কথা তোমাকে বলেছিলাম। তোমাদের বাসা কোথায়? শাহজাদপুর। বাসায় বাবা মা আছেন? আমার বাবা মা বেঁচে নেই, আমি একাই থাকি। বিয়ে করেছো? জি না। তুমি কি করো? আমি বিভিন্ন দাদু, তুমি মনে হয় ভুলে গেছো, আমি ওনার কথা তোমাকে বলেছিলাম। ওই যে প্রতিদিন তোমার সাথে এসে গল্প করে যাবে। তোমার তো রাজ্যের গল্প জমা থাকে, আর এর জন্য তো তুমি আমাকে বিদেশও যেতে দিতে চাও না। উনি আমার বিকল্প। আজকে থেকে উনি তোমার জিতু। ও জিতু হতে যাবে কিসের জন্যে? ও শিমুল আলাদা মানুষ। ও ভালো কথা। সেবালাকে একটু ডাক, একটু নাস্তা টাস্তা দিক এখানে। দাদু, আমি রাখছি। ওনার সাথে আমার একটু কথা আছে, আমরা একটু বারান্দায় যাই। ওকে, আসো। সত্যি কথা বলতে, আমার দাদু ছাড়া কেউ নাই পৃথিবীতে, আর দাদুর লাইফে আমি ছাড়া কেউ নাই। কাল আমি জার্মানি চলে যাচ্ছি। আমি আসলে দাদুর সাথে প্রতিদিন একটা সময় করে কথা বলতাম। আমি চাই ওটা তুমি কন্টিনিউ করো। আসলে প্রতিদিন কন্টিনিউ করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। প্লিজ একটু চেষ্টা করো। অ্যাটলিস্ট উইকে 4-5 দিন। তুমি বাইরে আওয়ারলি যেটা নাও তার চেয়ে আমি বেশিই দিব, ওটা আটকাবে না। না না, আমি কিন্তু একদমই পেমেন্টের ব্যাপারটা চিন্তা করছি না। আমি চিন্তা করছি আমার শিডিউলের। আমি চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে। আসো। রান্নাটা মনে অনেক মন দিয়ে করছেন, তাই না? আগুন দিয়ে করেছি। মন দিয়ে কি রান্না করা যায়? হ্যাঁ, রান্নাটা আসলে খুব ভালো হয়েছে। হ্যাঁ, সেটা তো তুমি প্রত্যেক দিনই বলো, বলো না? না, আজকে মনে হয় ইলিশ মাছ তো, এই জন্য একটু বেশি ভালো হয়েছে। সেটা হতে পারে, নাও হতে পারে। আসলে একা মানুষ, রান্না বান্না করি, খাই দাই, ঘুমাই। আমি অত কিছু ভেবে টেবে কিছু করি না। আচ্ছা, একা তো ভালো লাগে আপনার? খারাপ তো লাগে না, আমি তো বেশ উপভোগ করছি। এটার মধ্যে একবার অভ্যস্ত হয়ে পড়লে খারাপ লাগার কথা না। শিমুল, মানুষ অভ্যেসেই বাঁচে। আসলে কি তাই? আমার মনে হয় না। এই পৃথিবীতে মনে রাখার চেয়ে ভুলে যাওয়া মানুষের সংখ্যা বেশি। তাই আমার মনে হয়
একাকিত্বটা খারাপ না। একাকিত্ব মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ভালোবাসতে শেখায়। এই যেমন আমি। আসলে কি আপনি একা থাকাটা এনজয় করেন? আমার তো ভরপুর জীবন ছিল, স্ত্রী ছিল, ছেলে ছিল, এখন তারা কেউ নেই। শোনো, আপনজনদের সাথে দিন যাপনের আনন্দ যেমন পেয়েছি, তাদের ছেড়ে যাওয়ার বেদনাও পেয়েছি। 13 বছর আগে তোমার চাচি মারা গেছেন, আমার ছেলেটি বিদেশে চলে গেছে। প্রথম দিকে একটু খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না। আমার এই বাড়ি, আমার ভাড়াটিরেই আমার আপনজন। সেটা আমি খুব ভালোভাবে ফিল করি। এই জন্যই তো আপনি সকালবেলা দরজা খুলে রাখেন, ভাড়াটিয়ার ওঠানামা করার সময় তাদের খোঁজ খবর নেন, আমাকে রাতের বেলা ডেকে এনে খাবার খান, গল্প করেন। এই সব কিছুই কিন্তু করেন আপনি একাকিত্ব থেকে দূরে থাকার জন্য। আরে না না, এটা তো বাড়িওয়ালা হিসেবে আমার একটা দায়িত্ব। আসলে আমার তো সবই ছিল। তোমার চাচি রান্না করত, বাগান করে, ছাদের টমেটো গাছের টমেটো, গ্রামের বাড়ি থেকে আনার দেশি শিং মাছের ঝোল, এসবের ধান ছড়িয়ে থাকতো সারা বাড়ি। তুমি যে চিলেকোঠায় থাকো না, সেখানে আমার ছেলে থাকতো। ছুটির দিনে আমার বন্ধুরা আসতো, আত্মীয় স্বজন আসতো, আমার ছেলের বন্ধুরা আসতো। এখন আর কেউ আসে না। মাঝে মাঝে ফোন করে যে আমি মরে গেছি কিনা। জিতুই আমার সব, আমার 2 চোখের মণি, 7 রাজার ধন। ওকে ছাড়া এই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আপনি অনেক অনেক ভালোবাসেন, তাই না? অনেক ছোটবেলা থেকেও আমার কাছে বড় হয়েছে। ওর সব ভালো লাগা, কোনটা অপছন্দ, কোনটা পেলে খুশি হয়, সব আমার জানা। ঝাল আচার দিয়ে খিচুড়ি যখন ও খেতে থাকে, তাকে ওর বাবার কথা মনে হয়। সব হারিয়ে আমি ওকে নিয়ে বেঁচেছিলাম। আর সেও হঠাৎ একদিন এসে হুট করে বলে, দাদি আমি জার্মানি চলে যাচ্ছি, কবে ফিরবো ঠিক নেই। তুমি বলো, এরকম করে কেউ হুট করে বলে? আমার সব কিছু ফাঁকা হয়ে গেল। এই তুমি আবার এসেছো? তোমাকে না বলেছি এখানে এসে কোনো লাভ নেই। আমার তো এখানে না এসে কোনো উপায় নেই। আমি আজকে ব্যস্ত আছি। আমি ওয়েট করি। শিমুল, আজকে তুমি যাও, কালকে আবার এসো। হ্যাঁ, আচ্ছা এক কথা কতবার তোমাকে বলবো বলো? আপনি ছেলেটার সমাধান আর কেউ করতে পারবে না। ও আমাকে, থামো তো। আমি তো থেমেই আছি। আমার সব কিছু থেমে আছে। প্লিজ প্লিজ হেল্প মি টু কাম আউট ফ্রম দিস লুপ, প্লিজ। আমার আর মইনের সন্তানের বয়স যখন 6 মাস, তখন মইন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আমি শ্বশুরবাড়িতেই ছিলাম। তারা আমাকে আর আমার
মেয়েকে কোনো রকমের কষ্ট পেতে দেননি। কিন্তু আমার বাবা এবার সুযোগ খুঁজলেন তার মেয়েকে আবার বিয়ে দেবার। আমার বাবার বাড়ি হচ্ছে যশোরের সখীপুরে। বাবা খুব নামকরা উকিল ছিলেন। তো বাবা তো মইনের সাথে আমার বিয়েটা মেনেই নেননি। তো এইবার তিনি তার মেয়ের জন্য নতুন জামাই খুঁজে বের করলেন। তারপর আপনি রাজি হয়ে গেলেন বিয়ে করতে? না, আমি রাজি হতে চাইনি জানো, কিন্তু আমার শাশুড়িও বলল বিয়েটা করতে। আমি সারা জীবন একা থেকে কষ্ট করব এটা উনি চাননি। খুব ভালো মনের মানুষ ছিলেন আমার শাশুড়ি। কিন্তু কিন্তু কি? আমার জন্য ঠিক করা পাত্র শর্ত দিয়েছেন, তিনি শুধু আমাকেই বিয়ে করবেন, সন্তান তার প্রয়োজন নেই। তা আপনি তো চাইলেই পারতেন আপনার সন্তানকে আগলে রেখে বাকি সবকিছু ইগনোর করে যেতে। না, পারতাম না। আমার পড়াশোনার দূর খুব একটা বেশি না। আর তাছাড়া তখন যদি বাবা মার সিদ্ধান্তের বাইরে কিছু করি তাহলে তাদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তাই না? অথই সাগরে পড়া মানুষ দেখেছ কখনো? সে মানুষ হচ্ছে আমি। এখন তো আপনার সুখের সংসার, না? এখন সুখী। তারপর দুটো বাচ্চা হয়েছে, সাজানো সংসার। কিন্তু আমার প্রথম সন্তান আমাকে ঘৃণা করারই কথা। আমার মতো মাকে ঘৃণা না করে উপায় নেই। আপনার মেয়ের সাথে আপনার দেখা হয় না? ও তো নিশ্চয়ই এতদিন অনেক বড় হয়ে গেছে। তা তো নিশ্চয়ই, কিন্তু ছেড়ে আসার পর আর দেখা হয়নি। শুনেছি ও ঢাকায় থাকে, পড়ছে। একবার যদি আমার মেয়েটাকে জড়িয়ে ধরতে পারতাম, ওর গায়ের গন্ধটা নিতে পারতাম। জানি না ওর দেখতে কেমন হয়েছে। ওর জন্মের পর না সবাই বলতো ওর চেহারাটা একদম ওর বাবার মতো হয়েছে, কিন্তু ওর চোখ জোড়া একদম আমার মতো। অবিকল চোখ নিয়ে একই শহরে মা আর মেয়ে থাকে, অথচ কেউ কাউকে দেখি না। মানুষের জীবন কত অদ্ভুত। আমার এই গল্প আমি আমার স্বামী বা আমার সন্তানকে কখনো বলতে পারিনি, কখনোই না। কিন্তু তোমাকে বলার পর আমার খুব হালকা লাগছে, বুকের ভেতরটা খুব হালকা লাগছে। আজ আমার নিজেরও সার্থক মনে হচ্ছে। আমি যেমন মানুষের গল্প শুনে বেড়াই, যখন কেউ বলে সে আমাকে গল্প বললে তার নিজের কাছে হালকা লাগছে। প্লিজ কাঁদবেন না। কি মিয়া, কি রান্না করলে? হ্যাঁ, খুব তো দাওয়াত দিলে। বিশেষ কিছু? কেন বড় চাচা, বিশেষ কিছু না হলে কি আপনি আমার দাওয়াতটা নিতেন না? আরে আমি কি সেটা বলছি? হ্যাঁ, তুমি তো আবার সাধারণ খাবারকেও স্পেশাল করে ফেলো। তোমার বউ হবে এই দুনিয়ার সবচাইতে হ্যাপি বউ। কেন? ভালো রান্না করতে পারি এই জন্য? শুধু তাই না, দিব? হ্যাঁ, ভালো রান্না করতে পারা এবং বউয়ের কথা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনা, এ হচ্ছে একজন ভালো স্বামীর বিশেষ গুণ। আর এই দুটোই তোমার মধ্যে আছে। তুমি একটা কাজ করো, একটা বিয়ে শাদী করে ফেলো। বড় চাচা, আপনি কি ঘটকালি শুরু করলেন, নাকি আমার সুখটা সহ্য হচ্ছে না আপনার? কোনটা? এই দুটোর কোনোটি না। তোমার নিজের গল্প শোনার একটা মানুষ দরকার। কিন্তু আমার তো কোনো গল্প নেই। আমি হলাম একটা গল্পহীন মানুষ, কিন্তু অনেক মানুষের গল্প আমার কাছে জমা আছে। আমি একটা বিষয়ে ভীষণ অবাক হই। কোনটা? এই যে তুমি মানুষের গল্প শোনো, তার বিনিময়ে মানুষ তোমাকে পেমেন্ট করে। অবাক না? আসলেই অদ্ভুত। তবে তার চেয়ে বেশি অদ্ভুত কি জানেন? এই মানুষের গল্প শুনতে শুনতে আমার লাইফে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। মানুষের জীবনে না সবকিছুই থাকে, কিন্তু মনের কথা খুলে বলবার মতন একটা মানুষ থাকে না।
মানুষের জীবনে গল্প না শুনলে আপনি বুঝবেন না একাকিত্ব কতটা ভয়ঙ্কর, কথা বলতে না পারার কষ্ট কতটা কঠিন। আচ্ছা, এই যে তুমি বসে বসে মানুষের কষ্টের গল্প শোনো, এতে তোমার মানে অসুবিধা হয় না? কিভাবে নাও এটাকে তুমি? ভালো লাগে? ওই যে বললেন আমার দুটা গুণ আছে, দুইটা গুণই আমার মায়ের কাছ থেকে পাওয়া। তবে মায়ের কাছ থেকে তুমি রান্নাটা শিখেছো ঠিক আছে, কিন্তু এই কথা শোনার ব্যাপারটা। আমার মা মারা যাবার আগে অনেক বছর প্যারালাইজ ছিলেন, মা কথা বলতে পারতো না। আমি সারাদিন কাজ শেষ করে আসার পর যখন মায়ের পাশে বসতাম, মা না আমাকে অনেক কথা বলতো, কিন্তু পরিষ্কার করে কিছুই বলতে পারতো না। আমি না খুব মনোযোগ দিয়ে মায়ের কথা শুনতাম। আমি যখন ছোট ছিলাম তখন আমিও তো কথা বলতে পারতাম না, কিন্তু আমার মা তো ঠিকই আমার কথা বুঝতো। তাহলে আজ যখন আমার মা কথা বলতে পারছে না, সন্তান হিসেবে কেন তার কথা আমি বুঝবো না? এখন বুঝতে পারছি, তুমি মায়ের কথা শুনতে পারোনি বলেই তখন থেকে এই কথা শোনার আইডিয়াটা তোমার মাথায় ঢুকে, তাই না? না, তাহলে স্টুডেন্ট লাইফে না আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, অনেক, তারা না অনেক আড্ডা দিত। আচ্ছা, আমি অত বেশি কথা বলতে পারতাম না, আমি শুধু তাদের কথা শুনতাম। আমার এক এক বন্ধু এসে তাদের লাইফের এক এক ক্রাইসিস শেয়ার করতো, কারো পার্সোনাল লাইফ, কারো ফ্রাস্ট্রেটিং লাইফ, অনেক অনেক গল্প। আমি তো খুব গুড লিসেনার ছিলাম, এই কারণে তাদের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনতাম। কথা শুনতে শুনতে আমার মনে হলো সাদা চোখে আমরা মানুষকে বাহির থেকে যা দেখি, মানুষের ভেতরটা কিন্তু একেবারেই আলাদা। ভেতরটা এবং বাহিরেরটা আপনি জীবনেও মিলাতে পারবেন না। মানুষের কথা শুনতে শুনতে আমার তখন নেশা ধরে গেছে, ওই থেকেই শুরু। আরে বলো কি মিয়া? তবে একটা জিনিস কি জানেন, আমি না এখন মানুষের ছোট ছোট বিহেভে আঁচ করতে পারি তার মনের ভিতর কি চলতেছে। এক একটা প্রফেশনের এক একটা স্কিল থাকে না, এটা হচ্ছে আমার প্রফেশনাল স্কিল। ওরে বাবা, ভালো। আচ্ছা, আমি কিন্তু কথা বলতে বলতে আপনার খাবার ঠান্ডা করে দিচ্ছি। কিন্তু তোমার খাবার দারুণ। শিওর? তুমি তো আমাকে হার মানিয়ে দিবে মনে হচ্ছে। শিমুল শোনো, বলো। কেমন আছো? ভালো। এ বাসায় কেন আসো? আমি জানি ওরা তোমার রিলেটিভ না। ঠিকই জানো। কি কাজে আসো দাদুর কাছে? জাস্ট সেলিং ইওর কোম্পানি? হুম। দাদু নিশ্চয়ই তোমাকে খুব পছন্দ করে। হয়তো করে। আমার জন্য একটা কাজ করবা? মানুষকে সঙ্গ দেয়া আর মানুষের কথা শোনা ছাড়া তেমন কিছু আমি পারি না। চাইলেই পারবা। কি কাজ বলো শুনুন? এখানে না বলি, আমরা কোথাও বসে কফি খেতে খেতেও কথা বলতে পারি। কোম্পানি চাইছো? কথা বলতে চাচ্ছি। কি দেখো? আরে দেখতেছিলাম সানগ্লাস পরে কেমন লাগে, সানগ্লাস ছাড়া কেমন লাগে। দেখলাম দুইটাতেই ভালো লাগে। তোমারও তো খুব ভালো লাগতেছে আজকে। আমাকে? হ্যাঁ। কি রোদে? আমি বেশ খেয়াল করছি, কি? এমনিতে তুমি খুব চুপচাপ থাকো, কিন্তু ইদানিং তো দেখছি একদম সাদিয়ার সাথে আড্ডা দাওতে মগ্ন। মানে ক্লাস ক্লাস বাদ দিয়ে করিডোরে তুমি আর সাদিয়া, ক্যান্টিনে তুমি আর সাদিয়া, দুজন একদম হচ্ছে নাকি? হ্যাঁ, কি বলতেছে শিলা, তুমি পাগল হয়ে গেছো তুমি? ওরকম কিছুই না, আমি জাস্ট ওর কথা একটু মনোযোগ দিয়ে শুনি, এই আর কি। মগ্ন হয়ে শোনার কি আছে? মানে শুধু সাদিয়ান না, আমি যে কারো কথায় মুগ্ধ হয়ে শুনি। আমার ভালো লাগে মানুষের গল্প শুনতে। আচ্ছা, তুমি এরকম মগ্ন হয়ে আর কার কথা শুনো? অনেকেরটাই শুনি, বাট তোমারটা একটু বেশি শুনি।
একদম ফ্লার্ট করবে না আমার সাথে, আমি কিন্তু সাদিয়া না, হ্যাঁ? আজব, খবরদার। ফ্লার্ট কই করলাম? আমি তোমাকে বললাম যে সত্যি বলবো কিনা। আশ্চর্য। অবশ্য হ্যাঁ, সুন্দরী মেয়েদের কথা তো মানুষ মগ্ন হয়ে শুনবেই। সেটাই সেটাই। বাপরে বাপ, আমার তো মনে হয় কি জানো, ডিপার্টমেন্টে সবাই তোমার কথা মুগ্ধ হয়ে শোনে। আমার তো লিটারালি ভয়ই লাগে মাঝে মধ্যে তোমারে, আর তার উপর আজকে তোমার সাথে রিক্সায় বসছি। তুমি জানতে চাও আমি বাসা কেন যাই? আমাকে তো সেটা বলার জন্যই তুমি নিয়ে আসছো। আমার নিয়তি দেখো, একসময় তোমার যে কাজের জন্য আমি তোমার উপর হাসতাম, সে কাজের জন্য আজকে আমি তোমার সামনে বসা। এইসব নিয়ে এত হেজিটেট ফিল করার কিছু নেই। কি বলতে চাও সেটা বলো। আচ্ছা, বাই এনি চান্স জিতু কি তোমাকে হায়ার করেছে দাদিকে কোম্পানি দেওয়ার জন্য? হ্যাঁ, কেন? তুমি জানো কই? সে তো কিছুদিন আগে জার্মানিতে গেছে। জার্মানিতে চলে গেছে? তোমার সাথে কথা হয়? হ্যাঁ, আমাকে জার্মানি থেকে 2-1 কল দিছিল। তুমি কি আমাকে জিতুর কথা বলার জন্য নিয়ে আসছো, নাকি তোমার গল্প শোনার জন্য নিয়ে আসছো? আরে জিতুকে বলতে হবে, একটু বলতে পারবো প্লিজ? কি বলবো? আরে বলবা আমার সাথে কন্ট্যাক্ট করতে, যে আমি জন্য ওয়েট করতেছি। ও যাতে আমাকে ডিভোর্স না দেয়, আমি আমার বাচ্চাটাকে রাখতে চাই। ও যাতে আসে না, তা আমাকে যাতে কি বলতেছো এগুলা? এই জন্য কি তুমি দাদুর বাসায় যাও? উনি আমাকে একদমই মেনে নিতে চায় না। বাবা মানেই তো আমার ব্যাপারে একদম নেগেটিভ। আর জিতু জিতু তোমার সাথে এরকম কেন করলো? ও এমনই, কমিটমেন্ট, সংসার, বিয়ে এগুলো বোঝে না। আসলে দোষটা আমার। আমি ওকে পছন্দ করে চাপ দিয়ে বিয়ে করেছিলাম। এখন ভাবছে যে আমি ওকে ট্র্যাপে ফেলে দিচ্ছি, আমার বাচ্চা নিয়ে আমি ওকে ব্ল্যাকমেল করছি। সবকিছু জানার পরেও তুমি কেন আবার জিতুর কাছে যেতে চাচ্ছ? তুমি আমার ক্রাইসিসটা বোঝো। আমার বাবা মা নেই, আমি প্রেগন্যান্ট, আমার হাজবেন্ড আমাকে রেখে চলে গেছে, এখন ডিভোর্স দিতে চায়। আমি সবসময় চেয়েছি একটা ফ্যামিলি বানাতে, একটা লাইফ পার্টনার খুঁজতে, যাকে নিয়ে আমি একটা সুন্দর পরিবার বানাতে পারবো। দেখো, আমার মনে হয় জিতুকে আমি কোনো কিছু বললে কোনো কাজ হবে না। তুমি জিতুকে বলবে না তো? আমি জানি, বুঝতেও পারি দাদু তোমাকে পছন্দ করে। তুমি কথা বললে উনি বুঝবে, আর উনি যদি বুঝে উনি জিতুকে বুঝাবে। জিতু ওনার কথা ফেলবে না। আই উইল ট্রাই, বাট কতটুকু করতে পারবো আমি বলতে পারতেছি না। তোমার কি জিতুর সাথে আগে থেকে প্রেম ছিল? না, ভার্সিটির পর আমার কলিগের ফ্রেন্ড, এভাবেই পরিচয়। পরে তো জানতে পারি আমার কলিগের সাথে রিলেশনশিপ ছিল। আমি তো সবকিছু জেনে শুনে প্রেম করেছি। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। জিতু, দাদুকে আমাদের বিয়ের ব্যাপারটা বলবা না? আবার একই ব্যাচা, বিয়ে, সংসার, এই টপিকের বাইরে আর কিছু ভাবতে পারো না? কত করে বলেছি আমাদের উত্তরের ফ্ল্যাটে উঠো, ফুল ফার্নিশড করা, কাজের লোক আছে, ফ্যামিলি হয়ে থাকতে পারবা। আমি ফার্নিচার আর কাজের মানুষদের সাথে সংসার করব? কেন? মাঝে মাঝে আমিও তো আসবো। মাঝে মাঝে? জিতু, তুমি কি আসলে আমার সাথে সংসার করতে চাও না? ব্যাপারটা তা না।
I guess I need time. এত কিছুর পরও তুমি রিলেশনশিপটা মেনটেন করে গেছো? উপায় ছিল না কোনো আমার, এমন ভাবে জড়িয়ে গিয়েছিলাম, সেটাই ছিল সবচেয়ে বড় বিপদের কারণ। ভেবেছিলাম একটা টাইমে সব ঠিক হয়ে যাবে, বাট লেটলি আই রিয়েলাইজ সাম পিপল নেভার চেঞ্জ। হ্যালো, হ্যালো, শোনো, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? আই এম পজিটিভ। মানে? মানে I am expecting. We are going to have a baby. তুমি বুঝতেছো? I'm so happy. Oh my god. শোনো না, তুমি দাদুকে আজকেই বলবা আমাদের বিয়ের কথাটা আর হাইড করা ঠিক হবে না, ওকে? আচ্ছা, আমি দেখছি। তুমি খুশি হও নাই? খুশি হয়েছে ওই। আচ্ছা, আমি আসছি, এসে কথা বলি। হ্যাঁ, তুমি বুঝতেছ? তারপর কি জিতু আসছিল? আসছিল, এসে বলেছে অ্যাবর্শন করে ফেলতে। অনেকেই ঝামেলা নিতে চায় না। আমার বাচ্চা ওর কাছে ঝামেলা মনে হলো, ওর কাছে মনে হলো ওকে ব্ল্যাকমেল করার জন্য আমি আমার বাচ্চাটাকে রেখে দিতে চাচ্ছি। তারপর কি হলো? কি হবে? প্রতি সপ্তাহে 2 বার দাদুর সাথে কথা বলতে চাই, আর দাদু আমাকে বলে দিয়েছে গার্জিয়ান ছাড়া সে কথা বলতে আগ্রহী নয়। এটা কি পসিবল? তুমি আমাকে বলো, তুমি তো সবই জানো। আমার 6 মাসের মাথায় আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার 1 মাসের মাথায় আমাকে আমার দাদির কাছে রেখে আমার মা চলে যায়। আমি গার্জিয়ান কোথা থেকে নিয়ে আসবো? না, সেটা তো পসিবল না। কিন্তু তোমার মার সাথে তোমার কোনো আই হেট হার। কেন? কেন মানে? যে মহিলা তার 6 মাসের বাচ্চা রেখে আরেকজনের কাছে চলে যায় বিয়ে করে, তাকে আমি হেট করি। তো জানিও না সে দেখতে কেমন, জানার চেষ্টাও করিনি, কখনো জানতে চাইও না। সে আমাকে ফেলে গেছে জন্মের পর, আর আমার সন্তান হয়তো বা ফেলে দিতে হবে জন্মের আগে। মাঝে মধ্যে কি মনে হয় জানো, সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন দাবার গুটির মতো করে। কে কখন চাল দিয়ে কার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বলা খুব কঠিন। আপসেট হয় না শিলা, সবকিছু ঠিক হয়ে যাবে। একটা না একটা উপায় নিশ্চয়ই বের হবে। তুমি তো দাদুর সাথে গল্প করতে যাও, দাদুকে একটু বুঝিয়ে বলো প্লিজ, যাতে জিতুকে বলে আমাকে ডিভোর্স না দিতে। আমি আমার বাচ্চাকে দুনিয়াতে আনতে চাই। ও একটু একটু করে আমার পেটে বড় হচ্ছে, আর প্রতিদিন আমি ওর মায়ায় আচ্ছন্ন হচ্ছি। প্লিজ একটু বলো। আমি আমার দিক থেকে সর্বোচ্চটা করব। জানি না আমি কতটুকু পারবো।
সুন্দর না? আমি তোমাকে এই প্লেস না দেখাইলে তুমি জীবনে এই প্লেসটা ডিসকভার করতে পারতাম না। বলো না, তুমি আজকে আমাকে কি বলার জন্য ডাকছো? কি হলো বলো? বলো না। আমি অনেকদিন থেকে ভাবছিলাম তোমাকে এই কথাটা বলবো। হ্যাঁ, আমি অনেকদিন যাবত ওয়েট করতেছি তুমি আমাকে বিশেষ কথাটা বলবা, এই জন্য তো আজকে তোমাকে একটা বিশেষ প্লেসে নিয়ে আসছি। শিমুল, ইউর এ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন। তুমি আমার অনেক পছন্দের একটা বন্ধু, মানে বন্ধু। দেখো, আমি বুঝতে পারি যে তোমার আমার জন্য একটা স্পেশাল ফিলিংস কাজ করে, আমার করে না। আর আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার যত দ্রুত সম্ভব তোমাকে বলে দেওয়া উচিত, বিকজ আমি কোনোভাবে তোমাকে হার্ট করতে চাই না, বা আমি চাই না কোনোভাবে তোমার ফিলিংসটা হার্ট হোক। তুমি জানো আমার সব কিছু, আমি সবসময় চাই একটা ফ্যামিলি বানাতে, একটা স্টেবল পার্টনার, সেটা আলাদা, বন্ধুত্ব আলাদা। মাইন্ড করো নাই তো? না না না, মাইন্ড কেন করবো? তুমি তো তোমার জায়গায় ঠিকই বলছো, মানুষ যেমন যেটা চায় সেরকম তো হওয়া উচিত না? ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে সবকিছু ফাইন। শিমুল, আমার মনে হয় না জিতু রাজি হবে। তবে হ্যাঁ, ওই মেয়েটার সঙ্গে যা করেছে নিশ্চয়ই এটা অন্যায়, কিন্তু ওকে আমি যতদূর জানি বুঝি, বিয়ে শাদির ব্যাপারে তবু একবার দেখি। প্লিজ দাদু। বাচ্চা ধরছে না। দাদু, আবার একটু ট্রাই করা যায়? আমি কি একটা কল দিব? দেখো, হ্যালো শিমুল। হ্যাঁ জিতু, তুমি কেমন আছো? বিজি তুমি? ভালো। এনিথিং রং? জিতু, তুমি তো এখানকার সিচুয়েশনটা জানো। বলছিলাম কি জিতু, শিলা আর দাদু তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিল, তুমি কি ওদের সাথে একটু কথা বলবে? শিমুল, দিস ইজ নান অফ ইওর বিজনেস। এটা আমার পার্সোনাল ম্যাটার। তুমি এটার মধ্যে কেন? ওয়াই? তোমাকে যে কারণে টাকা দেওয়া হয় সেটা ঠিকঠাক মতো করো। না, আমি বলতে চাচ্ছিলাম আসলে এখন যে সিচুয়েশনটা দাঁড়িয়ে। নো, আমি কিছু শুনতে চাই না। আর একটা কথাও বলবে না এসব বিষয়ে। তোমার এত প্রেম উঠলে উঠলে তুমি গিয়ে বিয়ে করে নাও না। নেক্সট টাইম তুমি আমাকে এসব বলতে কল দেবে না। হ্যালো শিলা। শিমুল, আমার কোনো হোপ পাচ্ছি না। যেহেতু আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, কেন করলো আমার সাথে এরকম? আমি এখন কি করবো বলো তো? শিলা, তুমি একটু শান্ত হও। তোমাকে
মেন্টালি অনেক বেশি স্ট্রং হতে হবে। একটা মানুষ তোমার সাথে চিট করছে তার মানে এই না তোমার লাইফটা একদম মিনিংলেস হয়ে পড়ছে। দোষটা আমার। আমি আসলে অনেক বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। মেবি আমি কিছুই ডিজার্ভ করি না। মানে কি আবল তাবল বকতেছো তুমি? আমি দরকার হয় তোমার জন্য আবার কথা বলবো, দাদুর সাথেও বলবো, জিতুর সাথেও বলবো। না না, তুমি অযথা কেন আমার জন্য ছোট হবে বারবার? তুমি আর ওদের সাথে কোনো কথা বলবে না। আমি রাখি। হ্যালো, কেমন হয়েছে চা? দারুণ। শিমুল, তুমি আমাকে একটা পরামর্শ দাও তো। বড় চাচা, আমি আপনাকে পরামর্শ দিব? হ্যাঁ। আমি? আরে তুমি ছাড়া আমার কে আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলেন কি পরামর্শ লাগবে আপনার? আমার ছেলে আমাকে কিছুদিনের জন্য বিদেশে নিয়ে যেতে চাচ্ছে, মানে তার কাছে। আমি কি যাব? অবশ্যই আপনি যাওয়া উচিত। কেন যাবেন না আপনি? কিন্তু আমার এই বাড়ি ঘর কে দেখবে? ওগুলো আপনি আমার উপর ছেড়ে দেন, আমি খেয়াল রাখবো। হ্যাঁ, আর তুমি এই বাড়িঘর সব জবর দখল করে ভোগ করো, তাই না? জাস্ট মেকিং ফান। আমার ছেলে এই বাড়িটা বিক্রি করে দিতে যাচ্ছে। আমাকে ওর কাছে নিয়ে যাওয়া এটাই তার ফার্স্ট স্টেপ। ও আচ্ছা। জীবনটা অদ্ভুত না? বাড়ির জন্য মায়া, সন্তানের জন্য মায়া, আবার আমাদের জন্য মায়া। ঠিক। তবে পৃথিবীর সবচেয়ে বড় মায়া হচ্ছে সন্তানের জন্য মায়া। কোনো বাবা মাই সন্তানের মায়াকে ভুলতে পারে না। আসলেই তাই। জানেন বড় চাচা, আমার না একজন ক্লায়েন্ট আছেন যিনি তার সন্তানকে 6 মাস বয়সে ফেলে রেখে চলে আসছিল শুধুমাত্র তার নতুন একটা সংসার করার জন্য। আবার আমার আরেকটা ক্লায়েন্ট আছে যার মা তাকে 6 মাস বয়সে ফেলে রেখে চলে গিয়েছিল। 6 মাস বয়সে তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। কিন্তু তোমার মার সাথে তোমার আই হেট হার। আমার প্রথম সন্তান আমাকে ঘৃণা করে। যে মহিলা তার 6 মাসের বাচ্চা রেখে আরেকজনের কাছে চলে যায় বিয়ে করে, তাকে আমি হেট করি। শুনেছি ও ঢাকায় থাকে, পড়ছে। চাচা আমি পেয়ে গেছি। কি? আমি পেয়ে গেছি চাচা। আরে কি পেয়ে গেছো? আপনাকে যে ক্লায়েন্টের কথা বললাম না, ভদ্র মহিলা তার মেয়েকে 6 মাস বয়সে ফেলে রেখে চলে গেছিল। আমার কেন জানি মনে হচ্ছে দুইজনের গল্পটাই এক, দুইজনই মনে হয় মা মেয়ে। আমি এখন এটা কানেক্ট করতে পারতেছি। শিমুল, শিমুল, তুমি মা মেয়ে দেখা করে দাও। না চাচা, এটা আমার নীতির সাথে কোনোভাবেই যায় না। আমি কেবল মানুষের গল্প শুনি, কারো গল্প কারোর সাথে শেয়ার করি না। আর দেখা করা তো অনেক দূরের ব্যাপার। আরে মাঝে মাঝে জীবনে এমন অনেক সময় আসে যেখানে নীতির চেয়ে সম্পর্কটাই গুরুত্ব পায়। ওদের বেলা তাই হয়েছে। কিন্তু চাচা, আপনি যদি বুঝার চেষ্টা আরে করেন। কোনো কিন্তু টিন্তু না। হয়তো সৃষ্টিকর্তাই তোমাকে পাঠিয়েছে এই মা মেয়ে দুজনে দেখা করে দেওয়ার জন্য। আপনজন থেকে দূরে থাকার বেদনা আর কেউ না জানুক, এই আমি জানি। আমি শিমুল, শিমুল, প্লিজ প্লিজ তুমি মা মেয়ের দুজনে দেখা করার ব্যবস্থা করে দাও, প্লিজ প্লিজ। হ্যাঁ শিমুল, জি আন্টি, সালাম আলাইকুম। আন্টি, আপনার যে মেয়ের কথা আমাকে বলতেছিলেন, আমি মেবি ওকে চিনি।
হ্যালো। হ্যালো শিলা। হ্যাঁ বলো। কোনো জরুরি দরকার? বারবার ফোন দিচ্ছ যে? হ্যাঁ জরুরি, কোথায় তুমি? আমি একটা হসপিটালে এসেছি, কি দরকার তোমার বলো না। আমার তোমার সাথে দেখা করাটা খুবই জরুরি, দ্যাটস ওয়াই আমি তোমাকে খুঁজতেছি। তুমি কোন হসপিটাল আছো বলো, আমাকে অ্যাড্রেসটা পাঠাও। আমি কোন হসপিটালে আছি না জেনে তুমি কি করবা? প্লিজ আমাকে একটু তোমার হসপিটাল অ্যাড্রেসটা দাও। নিউ লাইফ হসপিটাল। ওকে ঠিক আছে। আরে তুমি কেন? অবসরের সিদ্ধান্তটা কেন নিলে? তোমাকে দিয়ে ট্রাই করাটাই ছিল আমার লাস্ট অপশন। কি লাভ হলো? আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে শিলা। এত সহজে গিভ আপ করলে শিলা? আমার তো তাও একটা পরিচয় ছিল। আমার বাবা মা আমার সাথে ছিল না সত্যি, কিন্তু তাদের পরিচয়টা তো আমার সাথে ছিল। কিন্তু আমার সন্তান কার পরিচয় পৃথিবীতে আসবে? মানুষ পরিচয়, একটা রক্ত মাংসের মানুষ, একটা প্রাণ পৃথিবীতে আসবে, ওকে বাধা দেওয়ার আমরা কে বলো? অনেক বাচ্চাই তো পৃথিবীতে আসে না বা আসতে পারে না, তাদের বেলায় সব যুক্তি কোথায় থাকে? হয়তো জানা থাকে না আমাদের, কিন্তু এখন যেটা জানা আছে সেটা অন্তত ঠেকাই প্লিজ। শিমুল প্লিজ, তুমি অনেক করেছো আমার জন্য। আর না, তুমি যাও। আমি কোথাও যাব না। আমি তো যাবই না, বরং আরেকজন আসবে। মানে? শিলা, আমি তোর মা, যাকে তুই ঘৃণা করিস। মারে, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানি আমি যে অপরাধ করেছি তা ক্ষমার অযোগ্য। তো আমি হাত জোর করছি মা, প্লিজ। তোমার মা আমার ক্লায়েন্ট ছিলেন। এই শহরে এত নিঃসঙ্গ মানুষের গল্প শুনেছি, তার মধ্যে তোমার মাও ছিলেন। তার জীবনের অনেক কষ্টের কথা তিনি আমাকে বলেছিলেন। বিশ্বাস করছিলাম আমি একটা মুহূর্তের জন্য তোকে বলতে পারিনি। আমি তো মা না, তোর দাদি মারা যাওয়ার পর তোকে আমি কত খুঁজেছি মা। আলাদা আলাদা ভাবে তোমাদের দুইজনের গল্প শুনে আমার মনে হয়েছিল উনি তোমার মা। মা, আমি তোকে হারিয়ে কষ্ট পেয়েছি, তোকেও কষ্ট দিয়েছি। আমি চাই না সেই কষ্ট তুইও পাস। নিজের সন্তানকে হারিয়ে ফেলিস না মা। ও আসুক, আসুক ও। কিন্তু আমার বাচ্চা কার পরিচয় বড় হবে? তোমার পরিচয়, মায়ের পরিচয়ে সন্তানটা বড় হবে। যেসব মানুষ তার মাকে সন্তানের কাছ থেকে ছিনিয়ে নেয় তারা পাপী। আমিও সেই পাপ করেছি মা। এখন আমি বুঝতে পারছি কাজটা কতটা বেদনাদায়ক ছিল। আমার কারণেই তোমার সাথে তোমার মায়ের এই বিচ্ছেদ। তোমার মায়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। তোমার যা শাস্তি তুমি আমাকে দিও, তোমার মাকে দিও না। আর জিতুর কারণে তুমি তোমার সন্তানকে শাস্তি দিও না। আমরা সবাই তো তোমার পাশে আছি না? প্লিজ প্লিজ শিলা।
মা আমার একটু পরে দিয়ে দেবো, আমরা ওয়েট করবো 2 মিনিটের মধ্যেই দিব, ঠিক আছে? শিমুল, শিলা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি এখানে? আমার একজন গেস্ট আসতেছে, তার জন্য ওয়েট করতেছি। এই যে আমার মেয়ে ইরাবতী। হ্যালো ইরা। তুমি কি বলো তো, কোনো যোগাযোগ নাই, মেসেজের রিপ্লাইও তো দাও না, ফোনটা রিসিভ করো। আচ্ছা বাদ দাও, তুমি কি এখনো সঙ্গ দাও নিঃসঙ্গ মানুষদেরকে? হ্যাঁ, এখনো নিঃসঙ্গ মানুষকে সঙ্গ দিয়ে তাদের গল্প শুনে শুনে আমার দিনটা পার করতেছি। ভাবছি বাকি জীবনটা এভাবে পার করে দিব। আমি এখন অনেক মানুষের কাছে অনেক বেশি স্পেশাল। আমার জন্য তুমি স্পেশাল। তোমার জন্যই আমি আমার মেয়ে ইরাবতীকে পেয়েছি, আর বুঝতে পেরেছি সন্তান নিয়ে একা একজন মা অনেক কষ্টের পরেও বেঁচে থাকতে পারে আনন্দের সাথে। থ্যাঙ্কস, ভালো থেকো। আর দেখা হবে না? জানি না, হবে হয়তো। আসি। শিমুল, হুম? কখনো যদি নিজের মনের কথাগুলো বলতে ইচ্ছে করে, আমি আছি। প্রিয় নিঃসঙ্গতা, এসো রেস্তোরাঁর নিভু আলো, আসি। কফির গ্লাসে জমে থাকা গভীর বিষাদ কালো আমি আছি। এসো আমায় ধরে থাকো, আমার মনের অতল কোণে কষ্ট পুষে রাখো। সঙ্গহীন এই করুণ সময়, দেয়াল জুড়ে আঁকা নিজের ভেতর আমরা সবাই ভীষণ রকম একা। মা, তুমি জানো প্রতিদিন কত নিঃসঙ্গ মানুষের সাথে কথা হয় আমার? এরা না প্রত্যেকে মা তোমার মতো। এদের জীবনে অনেকেই আছে, কিন্তু এরা একা। এই যে তুমি একা নিঃসঙ্গ হয়ে শুয়ে আছো, কতদিন কথা হয় না। এই জন্যই তো তোমার কাছে গল্প করতে চলে আসি মা। তোমার মনে আছে আত্মীয় স্বজনরা আমাকে বলতো আমি নাকি একটা অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিচ্ছু হবে না। অথচ দেখো মা, এই বাতিল হয়ে যাওয়া ছেলেটাই আজকে অসংখ্য মানুষকে সঙ্গ দিয়ে যাইতেছে। কেবল তোমার গল্পটা শোনা হইতেছে না। আমার এখন কি মনে হয় জানো, বিষ খেয়ে না মানুষ এক নিমিষে মারা যেতে পারে, কিন্তু কথা বলতে না পারা মানুষগুলো মা আস্তে আস্তে করে মারা যায়। তোমার ছেলে এখন সেই নীরব মৃত্যুগুলো ঠেকাচ্ছে মা। তুমি আমার জন্য দোয়া করো মা।
সঙ্গহীন এই করুণ সময় দেয়াল জুড়ে আঁকা নিজের ভেতর আমরা সবাই ভীষণ রকম একা। বুকেতে পান্তরের মাঠ, বুকে বিষণ্ণতার ছবি, মনের মধ্যে না বলা এক কথার জাহাজ ডুবি, বুকেতে পান্তরের মাঠ, বুকে বিষণ্ণতার ছবি, মনের মধ্যে না বলা এক কথার জাহাজ ডুবি।